গুড মর্নিং স্টুডেন্টস অফ প্র্যাকটিকো। আজকে আমি পেডিগ্রি ক্লাস নেব। এটা 5th সেমে আছে। আশা করি সবাই বাড়িতে আছিস, ভালো থাকিস, সুস্থ থাকিস। পেডিগ্রি এই টার্মটা আমাদের কাছে খানিকটা চেনা খানিকটা অচেনা। টার্মটা হচ্ছে পেডিগ্রি। এই পেডিগ্রি টার্মটা আমরা সব সময় অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাই। কখন দেখি না, ডগস পেডিগ্রি, কুকুরের খাবার। কিন্তু সত্যি কথা বলতে এই পেডিগ্রির সঙ্গে কুকুরের খাবারের কোনো সম্পর্ক নেই। এটা একটা কি বলবো, বিজ্ঞাপনের চমক আমরা বলতে পারি। কারণ পেডিগ্রি কথাটা ইউজ হতো ডগের গুড ব্রিড বা ভালো জাতের কুকুর। তার ভালো জাতের কুকুরের ভালো খাবার, তাই জন্য এটার নাম হয়েছে পেডিগ্রি বা নাম দেওয়া হয়েছে পেডিগ্রি। কিন্তু আমরা আজকে যে পেডিগ্রি আলোচনা করব তার সঙ্গে ডগস পেডিগ্রির কোনো রিলেশন নেই। আমরা যে পেডিগ্রি আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান পেডিগ্রি। হিউম্যান পেডিগ্রি, হিউম্যান পেডিগ্রি। এই হিউম্যান পেডিগ্রি যখন আমরা বলতে যাব, তো পেডিগ্রির সবথেকে ফান্ডামেন্টাল, মানে যদি আমরা ডিকশনারি ওয়াইজ মিনিং এ যাই, তার মানে পেডিগ্রি মানে হচ্ছে ডেসক্রিপশন অফ ফ্যামিলি হিস্ট্রি। ডেসক্রিপশন অফ ফ্যামিলি হিস্ট্রি। ডেসক্রিপশন অফ ফ্যামিলি হিস্ট্রি। এই ফ্যামিলি হিস্ট্রি ডেসক্রিপশনের কথায় একটা মজার এক্সাম্পল বলি, দেখ সবাই মনে রাখতে পারবি। ধর বাসে উঠেছিস, খুব ভিড় বাস, একজনের সাথে আরেকজন পা মারিয়ে দিয়েছে। লোকটা সঙ্গে সঙ্গে ভীষণ বিরক্ত হয়ে বলে উঠলো, কি মশাই, কোন বাড়ির লোক, আপনি দেখতে পাচ্ছেন না আমার পা মারাচ্ছেন? আপনার বংশ কি? এই যে উই আর ইউজিং দ্য টার্ম বংশ। দিস বংশ ইজ নাথিং বাট দ্যাট অফ দ্য ফ্যামিলি হিস্ট্রি। তো এই ফ্যামিলি হিস্ট্রি বলতে গেলে আমরা যে কথায় আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্যামিলি। তুই বলবি এটা কি একটা কোনো কথা হলো ম্যাডাম, একটা ক্লাসের বিষয়বস্তু হলো? হোয়াট ইজ ফ্যামিলি। আমি যদি তোকে জিজ্ঞেস করি তোর ফ্যামিলি মেম্বার কজন বা তোর ফ্যামিলিতে কে কে আছে, কেউ বলবি 4 জন। আমি জিজ্ঞেস করলাম কে, বললি বাবা মা আমি আমার ভাই বা বোন বা আমার দিদি, লাইক দ্যাট। কেউ বলবি 5 জন, কেউ বলবি 6 জন। কি করে বলছিস? বলছিস হচ্ছে তোরা, তোদের বাবা মা আর তার বাবা মা যদি থাকে তাহলে এটা হচ্ছে একটা ফ্যামিলি। কিন্তু ইন টার্মস অফ জেনেটিক্স দিস ফ্যামিলি ইজ নোন অ্যাজ sociological family. This family is known as sociological family. Sociological family. This family is known as sociological family. Here in pedigree, along with sociological family, we should also consider, rather more consider, another type of family known as genetical family. Known as genetical family. Genetical family. Now, what is genetical family? Genetical family বলতে আমরা কি বুঝি বা কাকে বুঝি? আমি একটা এক্সাম্পল দেওয়ার আগে চেষ্টা করি। ধরে নে আমাকে বললি তোরা ম্যাডাম আপনার জেনেটিক্যাল ফ্যামিলিটাকে একটু ডেসক্রাইব করো। আমি কিরকম ডেসক্রিপশন শুরু করব? অ্যাজ আই এম আ ম্যারিড ওম্যান, তো আমার জেনেটিক্যাল ফ্যামিলি বলতে গেলে আমি বলবো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমার mother-in-law, father-in-law. But no, this is sociological family. Now I am coming to my genetical family. What? This is the extension of the sociological family.
then I should describe my mother, my father, my brothers, sisters, their marriages, their offsprings. Then I should describe the brother and sister of my father-in-law, brother and sister of my mother-in-law, brother and sister of my mother, brother and sister of my father, their marriages, their offspring. Then I should describe the in-laws or the great grandmother of my father, my mother, their brothers, sisters, their marriages, their offsprings, like the in-laws of my husband's side. That means their brothers, sisters, their marriages and their offsprings. তো কিছুক্ষণ বাদে আমরা একটা বিরাট জায়গা হারিয়ে যাব। তো বাংলায় এটার একটা টার্ম আছে, এই টার্মটাকে আমরা বাংলায় বলি রাবণের গোষ্ঠী। কেন রাবণের গোষ্ঠী বলি? ধর কয়েকটা জেনারেশন যদি আমরা এগিয়ে যাই, পিছিয়ে যাই রাদার আমরা, তাহলেই দেখবো যে আমাদের দাদু ঠাকুমার আমলে দেখবো এক একজনের 7 জন 10 জন করে ভাই বোন ছিল এবং তাদের প্রত্যেকের অনেক অনেক করে অফস্প্রিং ছিল। দেখবি কোনো বিয়ে বাড়িতে যখন তোরা যাচ্ছিস তখন হঠাৎ করে কারোর সামনে আমাদের প্যারেন্টসরা দাঁড় করিয়ে দেয়, দিয়ে বলে অমুককে চিনতে পারছো? প্রথম তো তাকে কোনোদিন দেখিনি, কোনো জন্মে চিনতে পারি না। দ্বিতীয় কথা, সে তখন আমাদের বলে যে চিনতে পারছো না, আমি তোমার কাকা হই বা আমি তোমার মামা হই। আমি তাকে কাকা বা মামা কিছুটাই বুঝতে পারলাম না, সে অনেক কথা বললো, আমরা চুপচাপ করে দাঁড়িয়ে রইলাম। অ্যাকচুয়ালি তারা হচ্ছে এই ধরনের আমাদের জেনেটিক্যাল ফ্যামিলির মেম্বার। তো জেনেটিক্যাল ফ্যামিলির মেম্বার বলতে গেলে দেখ সবসময় কি বলছিলাম তার ব্রাদার সিস্টার, তাদের ম্যারেজেস। তার মানে আমরা জেনেটিক্যাল ফ্যামিলিতে দু ধরনের রিলেশনশিপ পেলাম। একটা রিলেশনশিপ পেলাম হচ্ছে ম্যারেজ, একটা রিলেশনশিপ পেলাম ম্যারেজ, আরেকটা রিলেশনশিপ কি পেলাম? আরেকটা রিলেশনশিপ বললাম তাদের অফস্প্রিং, ছেলে মেয়ে। আরেকটা রিলেশনশিপ পেলাম অফস্প্রিং। সো জেনেটিক্যাল ফ্যামিলিতে আমরা দেখতে পাই ম্যারেজ আর তার অফস্প্রিংস। ওকে, তাহলে সোশিওলজিক্যাল ফ্যামিলি কিন্তু জেনেটিক্যাল ফ্যামিলিকে বাদ দিয়ে হলো না, রাদার জেনেটিক্যাল ফ্যামিলির একটা পার্ট হলো সোশিওলজিক্যাল ফ্যামিলি। তাহলে আমার জেনেটিক্যাল ফ্যামিলি মানে I have all sorts of relatives with associated with me actually, either with the marriage relation or with the offspring relation, and sociological family of mine is a part of it. Now question is, who am I? Who am I? And what is the importance of me? There is a great importance of me in pedigree. Actually, pedigree started in the foreign country. It came later in our country. When in the foreign country the pedigree have been started, or now during the pedigree, the people who are suffering from some of the diseases in their close relatives, they move either to the doctor or they move to another group of people known as the genetic counselor, known as either doctor, they move to either doctor or move to genetic counselor, or they move to genetic counselor. This doctor or genetic counselor, both groups are helping them. Okay, now foreign country generally genetic counselor are very important, and people move to the doctor or genetic counselor when they get afraid of some disease. In our country this thing also occurs. Suppose I am suffering from some disease, I move to a doctor. আর ডক্টর দেখবি আমাদের অনেক কথা বলার মধ্যে জিজ্ঞেস করে আপনার ফ্যামিলিতে এরকম কারোর প্রবলেম ছিল কি ছিল না, আমরা বলি হ্যাঁ না, এর উপর ডিপেন্ড করে ডক্টর অনেক সময় বলে দেখুন আপনার ফ্যামিলিতে তো এই ডিজিজটা আছে, কাজে আপনাকে এটা প্রিকশন নিতে হবে, এই ওষুধটা খেতে হবে, ওই ওষুধটা খেতে হবে। অ্যাকচুয়ালি ডক্টররাও ওয়ান টাইপ অফ কাউন্সিলর। কেন? ডক্টর আমাদের হাতে ধরে কোনো ওষুধ খাইয়ে দেয় না, ডক্টর আমাদের
বলে না যে এইটাই খেতে হবে বা খাইয়ে দিচ্ছে না, ডক্টর আমাদের পরামর্শ দিচ্ছে বা কাউন্সিলিং করছে যে এই কাজটা করো বা এই কাজটা করো না। এবং এরা সবসময় ডক্টররা বা জেনেটিক কাউন্সিলররা কি করে, এরা আমাদের বলে যে আমাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি কি আছে সেটা জেনে আমাদের খানিকটা রাস্তা দেখায়। তো আমি হলাম সেই লোকটা যে ডক্টরের কাছে গেলাম। বিদেশে বা ইন টার্মস অফ পেডিগ্রিতে যারা ফার্স্ট এই ডক্টর বা জেনেটিক কাউন্সিলরের কাছে যায় ইন টার্মস অফ পেডিগ্রি, তাদের একটা নাম আছে, তাদের আমরা বলি হচ্ছে প্রোব্যান্ড। PROBAND, proband. Proband is the person who first report about a trait or a disease to doctor or genetic counselor. Now I have used another term. The term is trait. I have said the disease or trait. Disease we all know that is the problem, that is the disease. And trait, what is the meaning of the trait? Trait does not mean a disease. Trait is a genetical characteristic. Trait is genetical characters or characteristics. Genetical characters, they are called as the trait. Why trait? Suppose আমি ভাবলাম যে আমার হাইট খুব বেশি না, আমার হাজবেন্ডের হাইটটা খুব বেশি না, আমি জেনেটিক কাউন্সিলরের কাছে গেলাম জিজ্ঞেস করতে, আমি খুব ওরে যে আমার ছেলে বা মেয়ে তাদের হাইটটা ঠিকমতো হবে কিনা। তখন আমি জেনেটিক কাউন্সিলরের কাছে গিয়ে বললাম যে ওর হাইটটা কিরকম হবে। তো ও তখন আমার ফ্যামিলি হিস্ট্রি ট্রেস করে বলল যে না না আপনি চিন্তা করবেন না, ওর হাইটটা ভালোই হবে। বা বলতে পারে যে না দেখুন হাইট খুব একটা ভালো হবে না। তার মানে এখানে কিন্তু আমরা কোনো ডিজিজ নিয়ে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি কাকে, আমরা চিন্তা করছি উইথ দ্য হেল্প অফ আ জেনেটিক্যাল ক্যারেক্টার অ্যান্ড উইথ দ্য ট্রেট। ওকে, নাও এই যে প্রোব্যান্ড মানে কিন্তু আমি ধর একটা ডিজিজকে বললাম, আবার কিছুদিন বাদে গিয়ে আমার ফ্যামিলি আরেকজন সেই ডিজিজটাকে বললো, আবার আরেকজন বললো, তাহলে তারা কিন্তু প্রোব্যান্ড হচ্ছে না। প্রোব্যান্ড মানে হচ্ছে যে ফার্স্ট বার গেল সে হচ্ছে প্রোব্যান্ড। ওকে, প্রোব্যান্ড আবার আমাদের দেশের কথা ভাবিস না, কিন্তু বিদেশের কথা ভাব, যেখানে কিন্তু মোরাললেস মেল অ্যান্ড ফিমেল ইকুয়ালিটি। ওকে, তো এই প্রোব্যান্ডরা একটা মেল হতে পারে, মেল বা প্রোব্যান্ড হতে পারে একটা ফিমেল যে প্রথমবার রিপোর্ট করলো অ্যাবাউট দ্য ট্রেট। ইফ প্রোব্যান্ড is a male, then he is called as propositus. Propositus, Propositus. And if proband is a female, then she is called as proposita. Ta means female, tas means male. So proband can be propositus or proposita. Sometimes both brother sister come together and can go to the genetic counselor, or husband wife come together and can go to the genetic counselor. This time we cannot use the term propositus or proposita. That time we use the common gender as the proband. So proband means the common gender and propositus means male, or proband and proposita mean female proband. Okay, now whenever we are thinking about the pedigree, we should think that when the pedigree have been started and when it has been started. The pedigree started actually for a treatment of a disease known as hemophilia. To treat a disease known as hemophilia. You all know the name of the disease as the hemophilia. Hemophilia is the disease where is no clotting of blood. No clotting of blood.
think this hemophilia is included in some of the theory syllabus in some of the semester. I cannot recall now in which semester, but hemophilia is a disease where no clotting of blood, and we find that this disease mainly occurs in the male, mainly occur in that of the male. Now, for clotting, who are responsible? You know that whenever there is a clotting, there is the action of many protein, prothrombin, thromboplastin, and then the platelets are deposited over there by formation of the mesh-like structure. Platelets are deposited and ultimately there is no blood clotting. But in case of hemophilia, this sort of mesh or the protein mesh structure is not formed. So there is no place for the platelets to deposit over there, and there is continuous oozing of blood and ultimately people die. And whenever for this hemophilia study, the pedigree study have been started, at that time there was absolutely no treatment for hemophilia. And during the time of a king, that time the British emperor were the most powerful emperor of the world. The name of the king is Edward the Fifth. Edward the Fifth. He was king about 400 years ago from now. Not exactly, about 400 years ago from now. And Edward the Fifth found there is a great problem. What happened? It happened that his 4 elder brother died due to hemophilia. What happened? 4 elder brother died due to hemophilia. When they died? They died at the time of birth, because when there is the born of the child, a birth of the child, the umbilical cord should be cut off. And during the detachment of the umbilical cord, there was continuously oozing of blood from the male child, and all of them died. But his 6 elder sisters survived. 6 elder sisters survived. That means he was the 11th offspring of his father and mother. The name is Edward the Fifth, is not that 4 elder brother died. It is the name because his father was Edward the Fourth. So he was Edward the Fifth, because he was the 11th offspring of his generation. And whenever he born and after his birth, he has a great fear that he had hemophilia. Okay, so when he became king, this fear all times always disturbed him, and he ordered his court doctors. At that time actually there was no doctors, we can say that they are the partial doctors. He ordered all of his court doctors to solve the problems. ভেবে দেখ, আমি যদি রাজা হই, আমার যদি ক্ষমতা থাকে, তাহলে আমি সবথেকে আগে আমার প্রবলেম সলভ করতে বলবো। তো এডওয়ার্ড দ্য ফিফথ তো ঠিক তাই কাজ করেছে। এবার এডওয়ার্ড দ্য ফিফথ সম্পর্কে কতগুলো মজার কথা বলি। এডওয়ার্ড দ্য ফিফথ ছোট থেকে ভাবতেন যে ওনার হিমোফিলিয়া আছে এবং যখনই কোনো কারণে কেটে যাবে উনি মরে যাবেন। তাই জন্য কি করলেন, উনি যখন বড় হলেন, যখন ওনার গোঁফ দাড়ি বিয়ার্ড গজাতে লাগলো, he never shaved his beard, he never cut his hair. আমরা জেনেটিক্সের বইতে ওনার ছবি দেখতে পাই, ওনাকে দেখতে অনেকটা সেন্টদের মতো, পা পর্যন্ত চুল, পা পর্যন্ত দাড়ি, এবং কোনোদিন হাতের নখও কাটেননি, বিচ্ছিরি বড় বড় পেঁচানো নখ অনেক দূর থেকে কেটে দেওয়া হতো, মানে এত বড় বড় নখ তারপর থেকে কেটে দেওয়া হতো। এবং তখনকার দিনে যেটা ভালো মানে কোনো ভাবাই যায় না, সেটা হচ্ছে উনি কোনো যুদ্ধও লড়েননি, কারণ যুদ্ধে লড়াই করতে গিয়ে যদি মরেই যান খোঁচা টোচা খেয়ে, তাহলে তো রাজত্ব বাঁচে না।
কাজেই এবং সেই সময় বিভিন্ন দেশের সাথে লড়াই হতো। ফ্রান্স একবার ইংল্যান্ডকে আক্রমণ করেছিল, উনি একটা ট্রিটি বা সন্ধি করে দিলেন যে হাফ অফ দ্য কিংডম উনি দিয়ে দিলেন যে না বাবা আমি লড়াই করবো না, মানে বেসিক্যালি সব